কাল সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের ডাক শিক্ষার্থীদের। সরকারের কাছ থেকে স্পষ্ট বার্তা না পাওয়া পর্যন্ত চলবে কর্মসূচি। উচ্চ আদালতে রিটকারী দুই শিক্ষার্থীর সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই দাবি। এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। পথ রেলপথ আওতাভুক্ত থাকবে। আমাদের এই আশ্বাসটি দিয়ে থাকেন কমিশন গঠনের এবং কোটা সংস্কারের, তাহলে অবশ্যই আমরা আমাদের আন্দোলন থেকে আমাদের পড়ার টেবিলে ফিরে আসব। বাতিল নয়, সংস্কার চেয়ে আপিল বিভাগে আবেদন দুই শিক্ষার্থীর। আদালতের সিদ্ধান্ত কাল। হাইকোর্ট ডিভিশনের আদেশটি অ্যাপিলেট ডিভিশন কর্তৃক জাস্টিফাই না হওয়া পর্যন্ত আমরা একটা স্থগিতাদেশ চেয়েছি আজকে। ঘটনা ঘটছে আদালতে, রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে এটার কিন্তু নিরসন হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি পেলেন শেখ হাসিনা। বেইজিংয়ে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। ব্যবসা সম্মেলনে প্রধানমন্ত্রী। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটেনের মন্ত্রিসভায় জায়গা পেলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। দায়িত্ব পেলেন সিটি মিনিস্টারের। উচ্ছ্বসিত প্রবাসীরা। বিসিএস প্রশ্ন ফাঁস করেই কুলি থেকে কোটিপতি। 17 জনের মধ্যে আবেদ আলী সহ আদালতে 6 জনের স্বীকারোক্তি। সবার ব্যাংক হিসাব জব্দ। পিএসসির 5 কর্মকর্তা বরখাস্ত। চট্টগ্রামের পুলিশ দম্পতির বিপুল জমি, মার্কেট, ফ্ল্যাট ও জাহাজের খোঁজ। সিএমপির এডিসি কামরুলের 11 কোটি টাকার সম্পদ ক্রোক। আরও সম্পদের খোঁজে দুদক। এবং বাংলাদেশিদের কিডনি বিক্রি হচ্ছে দিল্লিতে। জড়িত অভিযোগে নামী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেপ্তার। ভারত বাংলাদেশের দালাল লুট করছে লাখ লাখ টাকা। কোটা সংস্কারের দাবিতে কাল সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। রিটকারী দুই শিক্ষার্থীর সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি তাদের। এদিকে আজও দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে দাবি আদায়ের চেষ্টায় কোটা বিরোধীরা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শুরুতে 4 দফা দাবি নিয়ে রাজপথে নামলেও কয়েকদিন পর সেখান থেকে সরে 1 দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে কোটা আন্দোলনকারীরা। এতে দুদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অচলাবস্থা দেখা দেয়। বন্ধ হয়ে যায় সড়ক, মহাসড়ক, রেলপথ। মঙ্গলবার ব্লকেট কর্মসূচি থেকে সরে আসার কথা বললেও দেখা যায় ভিন্ন চিত্র। বরিশালে বিএম কলেজের শিক্ষার্থীরা 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরও দেখা যায় রাজপথে। আমরা এখন বলছি যে 18 পরিবর্তন হল না, আমরা বলছি সকল চাকরির ক্ষেত্রে, সকল গ্রেডের ক্ষেত্রে কোটা বাতিল করতে হবে। 100% মেধার দাবিতে যেন আমাদেরকে জাজ করা হয়। এদিকে সড়ক অবরোধে 2 পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। আমাদের 1 মাইল দূরে নামায় দিছে, হাইডা এখন কোথায় যাবো পাচ্ছি না, গাচ্ছি না। এছাড়াও রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সাভারেও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। বুধবার সকাল সন্ধ্যা আবারও সর্বাত্মক ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়। এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। যে আমাদের দাবিগুলো খুব স্পষ্ট এবং যৌক্তিক, এবং সরকারের কাছে 2018 সালেই আমরা 6 বছর আগেই এই দাবিগুলো তাদের কাছে কিন্তু পৌঁছে দিয়েছিলাম। ফলত নতুন করে এখন আর তাদের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছানোর কোনো প্রয়োজন বোধ করছি না। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্লকেট কর্মসূচির পক্ষে লিফলেট বিতরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। কোটা নিয়ে নাটকীয়তা। এবার কোটা সংস্কার চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন 2 শিক্ষার্থী। একই সঙ্গে মুক্তিযোদ্ধা কোটা বহালের রায় স্থগিত চাওয়া হয়েছে। কাল এ বিষয়ে শুনানি হবে আপিল বিভাগে।
সচিবালয়ে আইনমন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন, রাজপথে আন্দোলন করে সংকটের সমাধান হবে না, সর্বোচ্চ আদালতেই মিলবে ন্যায় বিচার। আমার সোনার বাংলায়, একাত্তরের বাংলায়। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবির আন্দোলনের মধ্যেই নতুন মোড়। বাতিল নয়, কোটা সংস্কার চেয়ে মঙ্গলবার সর্বোচ্চ আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। যদিও এই আবেদনে মুক্তিযোদ্ধা কোটা বহালের আদেশ স্থগিত চাওয়া হয়েছে। অনেকটা তড়িঘড়ি করে করা আবেদনটি দুপুরেই আপিল বিভাগের চেম্বার বিচারপতির সামনে উপস্থাপন করা হয়। চেম্বার আদালত জানান, এ বিষয়ে শুনানি হবে বুধবার প্রধান বিচারপতির আদালতে। আমরা মনে করি যে এই কোটা পদ্ধতির সংস্কার হওয়া দরকার। সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন যে আদেশ দিয়েছে, হাইকোর্ট ডিভিশনের সেই আদেশটি অ্যাপিলেট ডিভিশন অবশ্যই দেখবেন, যেহেতু আপিল ফাইল করা হয়েছে। কোটা নিয়ে সচিবালয়ে কথা বলেন আইনমন্ত্রীও। তিনি জানান, সরকার নয়, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ আদালত। আন্দোলন করে সংকটের সমাধান হবে না বলেও জানান তিনি। রাজপথে এখানে আন্দোলন করে এটার কিন্তু নিরসন হবে না। এটা করলে যেটা হয়, একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন। কোটা নিয়ে সর্বোচ্চ আদালত কী সিদ্ধান্ত দেন তা জানতে অপেক্ষা করতে হবে বুধবার পর্যন্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি যৌথ ব্যবসার উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এমন উদ্যোগে উপকৃত হবে 2 দেশই। সকালে চীনের বেজিংয়ে 2 দেশের ব্যবসা এবং বিনিয়োগ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খুঁজে নিতে আহ্বান জানান সরকার প্রধান। বেজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। বাংলাদেশ 1.5 দশকে বদলে যাওয়া এক সম্ভাবনাময় আগামী নিয়ে পথ চলছে সমৃদ্ধির কাতারে উঠতে। টেকসই অবকাঠামো আর নীতিগত সুবিধা এখন নতুন বাস্তবতায় উন্নীত হয়েছে আর্থসামাজিক প্রেক্ষাপটে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের 33তম বড় অর্থনীতির দেশ। 2030 সালের মধ্যে লক্ষ্য এই সূচকে 24তম অবস্থান অর্জনের। বদলে যাওয়া এই বিনিয়োগ ক্ষেত্র সম্পর্কে চীনা ব্যবসায়ীদের আকৃষ্ট করতে এবার সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11টার পর বেজিংয়ের সাংগ্রিলা সার্কেলে আয়োজিত চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ as one of the most attractive investment destination in the world. বাংলাদেশ চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারণ করতে চায় জানিয়ে সরকার প্রধান চীনা বিনিয়োগকারীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশ is keen to export more products to China. It is time to invest in Bangladesh, and I am confident that with our hands joined together we can achieve great things. প্রধানমন্ত্রীর সাফ বার্তা, যৌথ উদ্যোগে বাংলাদেশে বিনিয়োগ করলে সম্ভাবনাময় বাজারের সুযোগ খুলবে 2 দেশের তরফেই। To enhance business cooperation, we encourage the Chinese companies to form joint venture with Bangladeshi firms. আমি একটু বাংলায় বলতে চাই, আমার সাথে অনেক বাঙালি ইনভেস্টর আছেন। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে, একসাথে মানে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে। চীন বাংলাদেশের যৌথ এই আয়োজন থেকে 2 দেশের ব্যবসায়ীদের মধ্যে 16টি সমঝোতা স্মারক সই এবং বিনিময় করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাময় সম্পর্কের বড় নিদর্শন সরকারি পর্যায়ে বড় আকারের বিনিয়োগ, যার উপর ভর করে বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে বড় বড় প্রকল্প। ঠিক একইভাবে বেসরকারি পর্যায়েও যৌথ উদ্যোগে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে, যার মাধ্যমে উপকৃত হতে পারে সব পক্ষই। বেজিংয়ে 2 দেশের ব্যবসায়ী বিনিয়োগকারীদের সামনে সম্ভাবনার সে চিত্রই এঁকে দিলেন সরকার প্রধান শেখ হাসিনা। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, বেইজিং, চীন। ব্রিটেনের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধু নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে টানা 4র্থবারের মতো জয়ী টিউলিপ সিদ্দিক প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য হলেন।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। জয়ের পর জোর গুঞ্জন ছিল মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন টিউলিপ। সেই খবর সত্যি করেই ব্রিটেনের নগর মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক। টিউলিপের মন্ত্রী হওয়ার খবর ফলাও করে প্রচার করেছে ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো। এ খবরে উচ্ছ্বসিত বাংলাদেশি কমিউনিটি। 2015 সালে এমপি হওয়ার আগে টিউলিপ রিজেন্ট পার্কের কাউন্সিলর এবং 2010 সাল থেকে 4 বছর ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটির সদস্য ছিলেন। এমপি নির্বাচিত হওয়ার পর টিউলিপ লেবার পার্টির নেতা জেরেমি করবিনের ছায়া মন্ত্রিসভায় নিযুক্ত হন। পরে তিনি পার্লামেন্টে ব্রেক্সিট বিলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 2019 সালে অনুষ্ঠিত যুক্তরাজ্যের নির্বাচনে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে বিজয়ী হন টিউলিপ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বিসিএস এর প্রশ্ন ফাঁসের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিচ্ছেন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 6 আসামি। এদিকে গ্রেপ্তার 17 জনের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে 17 জনেরই ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক, আর 5 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে পিএসসি। নিজেকে লুকাতে আবেদ আলী কতটা পটু তা যেন আবারও দেখা গেল ঢাকা সিএমএম কোর্টে। আদালতে প্রশ্ন ফাঁসের জবানবন্দি শেষে টুপি দিয়ে এভাবেই নিজের মুখ ঢেকে বের হন তিনি। প্রশ্ন ফাঁসের অভিযোগে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সহ 17 জনকে সোমবার রাতে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তোলা হয় আদালতে। এর মধ্যে 7 আসামি প্রশ্ন ফাঁসের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দেন 6 জন। অপর 10 আসামি সহ সবার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পুলিশি হেফাজতে জোর করে স্বীকারোক্তির অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী। তবে অভিযোগের ভিত্তি নেই দাবি করেন রাষ্ট্রপক্ষ। আমাদের আদালতের আদেশ ছাড়া রাখার যে বিষয়টা, এটা একটা ইল্লিগাল কাজ করেছে। আমি মাননীয় আদালতকে চ্যালেঞ্জ করেছি যে আমরা বলেছি আমাদেরকে 5 তারিখে গ্রেপ্তার করছে এবং আমাদেরকে 9 তারিখ উঠে আদালতে উপস্থাপন করছে। গতকালকে গ্রেপ্তার করা হয়েছে, আজকেরই বিজ্ঞ আদালতে আনা হয়েছে। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। এই মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে 10 বছর পর্যন্ত। এদিকে গ্রেফতার 17 জনেরই ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এবার আলোচনায় বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে জানিয়ে সিআইডি বলছে নজরদারিতে আছেন অনেকেই। পিএসসির চেয়ারম্যান জানিয়েছেন প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হলে রেলের পরীক্ষা বাতিল করা হবে। আগের পরীক্ষাগুলোর বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। এদিকে ফাঁস করা প্রশ্নপত্রে যারা চাকরি পেয়েছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিবছর লাখ লাখ চাকরি প্রত্যাশী বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অবতীর্ণ হন। এর মধ্যে বিসিএস অন্যতম। নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নতুন কোনো ঘটনা নয়, তবে বিসিএস এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁস রীতিমতো অবাক করার মতো ঘটনা। গণমাধ্যমের খবর বলছে গত 12 বছর ধরে ধারাবাহিকভাবে ফাঁস হচ্ছে প্রশ্ন। রাজধানী সহ দেশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসির 3 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত আলোচিত পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ সংঘবদ্ধ চক্রটি বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত এমন অভিযোগ আছে। রাজধানীর পল্টন থানায় অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে দায়ের করা মামলায় আসামির সংখ্যা অর্ধশত। সংস্থাটি বলছে অভিযান অব্যাহত আছে, নজরদারিতে আছে আরও অনেকেই। যারা অভিযুক্ত তাদের উপরের মদতদাতা, তাদের বিরুদ্ধে আসলে জোরালো ব্যবস্থা গ্রহণ করা দরকার। ফাঁস করা প্রশ্নে পরীক্ষা দিয়ে যারা সার্ভিসে আছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ এই বিশেষজ্ঞের। যারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে চিহ্নিত করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়। প্রশ্ন ফাঁসের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে পিএসসির চেয়ারম্যান বলছেন বিগত 12 বছরে প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ না আসা প্রমাণ করে পরীক্ষাগুলো সুষ্ঠু হয়েছে। অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। যাদের এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে নিয়ম অনুযায়ী সাথে সাথেই তাদের বরখাস্ত করা হয়েছে বলেও জানান পিএসসির চেয়ারম্যান। বুলবুল রেজা, সময় সংবাদ,
ঢাকা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের 11 কোটি টাকার সম্পদ ক্রোক করার নির্দেশনা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আবেদন জানানোর পর চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ জেবুন্নেসা এই আদেশ দেন। অবশ্য এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আরও সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে বলে জানিয়েছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সিএমপির অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসানের বিরুদ্ধে 9 কোটি 73 লাখ টাকা এবং তার স্ত্রী সাইমা বেগমের 1 কোটি 62 লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আদালতে প্রতিবেদন দিয়েছে দুদক। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পুলিশ কর্মকর্তা কামরুল হাসানের মালিকানায় চট্টগ্রাম নগরীর হালিশহর, নাসিরাবাদ, খুলশী এবং ঢাকার সাভার এলাকায় একাধিক ভূমি মার্কেট রয়েছে। এছাড়া সাভার সিটি সেন্টার এবং ইনফিনিটি মেগামলের অংশীদারিত্ব ছাড়াও 7টি ফ্ল্যাট রয়েছে। স্থাবর সম্পত্তি ছাড়াও এই দম্পতির অস্থাবর সম্পত্তি রয়েছে 1 কোটি 90 লাখ টাকার। এই বিষয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয় দুদকের। কমিশন সন্তুষ্ট হয়ে তাদের অবৈধ সম্পদ যাতে ওরা কোনোভাবে ব্যাহত করতে না পারে এবং হস্তান্তর করতে না পারে সেই জন্য ক্রোক এবং অবরোধের জন্য নির্দেশনা প্রদান করে। 2023 সালের 31শে মে দুদক প্রধান কার্যালয় থেকে কামরুল হাসানের সম্পদের অনুসন্ধানের অনুমোদন দেওয়া হলেও ওই বছরের 14 আগস্ট তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক অনুসন্ধান শেষে 13ই মে কামরুল হাসান এবং তার স্ত্রী সাইমা বেগমের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে দুদক। 75 লাখ টাকার সঞ্চয়পত্র ছাড়াও সাইমা বেগমের নামে রয়েছে 4টি লাইটারের জাহাজ। পুলিশ কর্মকর্তা তার হচ্ছে 9 কোটি টাকার 9 কোটি সামথিং টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং তার স্ত্রীর 1 কোটি 60 লক্ষ টাকার উপরে অথবা কাছাকাছি একটা সম্পদের অবৈধ সম্পদ অর্জনের জন্য এটা অ্যাটাচমেন্ট দিয়েছিলাম। নোয়াখালী বেগমগঞ্জের বাসিন্দা কামরুল হাসান 1989 সালে এসআই হিসেবে পুলিশে যোগদান করে। পরে পদোন্নতি পেয়ে নগরীর পাহাড়তলী, ডবলমুরিং এবং বাঁশখালী থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন। পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে কামরুল হাসান সহকারী কমিশনার এবং অতিরিক্ত উপকমিশনার হন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আমদানিকারক সরবরাহ না নেয়ায় বন্দরে পড়ে থাকা প্রায় 10 কোটি টাকার আপেল, কমলা সহ বিভিন্ন ফল নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টম হাউস। 3 দিন ব্যাপী এই নিলামে তোলা হবে 500 মেট্রিক টন ফল। তবে বিডারদের দাবি, পচনশীল এসব পণ্যে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুত দরদাতাদের সরবরাহ করা উচিত। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে আমদানি করা শত শত বিশেষায়িত কন্টেনার রিফার। দিনের পর দিন আমদানিকারকরা পচনশীল এসব পণ্য ছাড় না করায় কন্টেনারের ভেতরে সেগুলো পচে নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি ভর্তি থাকায় এসব রিফার কন্টেনারগুলো আমদানির কাজেও যুক্ত করা যায় না। রেফ্রিজারেটরের মতো কাজ করা এসব কন্টেনারগুলোতে সার্বক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ রাখতে হওয়ায় বিদ্যুৎ বিলও ব্যয় হয় বিপুল অর্থ। তাই এসব কন্টেনার খালি করার উদ্যোগ নিতে হয় চট্টগ্রাম কাস্টমসকে। সোমবার থেকে 3 দিনব্যাপী এমনই পচনশীল প্রায় 10 কোটি টাকা মূল্যের আপেল, কমলা সহ বিভিন্ন ফলের প্রকাশ্য নিলামে তুলে চট্টগ্রাম কাস্টমস হাউস। এতে প্রথম দিনে 141 মেট্রিক টন নিলাম করা হয়। নিলামের আগে নগরীর ফলমন্ডি সহ আশপাশে 2 কিলোমিটার এলাকায় মাইকিং করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। আমদানিকারকরা নোটিফাই করে যে আপনার এই পণ্যটা আমরা নিলামে নিয়ে যাচ্ছি। যদি আমদানিকারক পণ্য নিতে আগ্রহী হয়, আমদানিকারক যদি পণ্য নিতে আগ্রহী হয় তো নিল, না নিলে আমরা সেটা নিলামের মধ্যে নিয়ে আসি। তবে নিলাম হওয়া পণ্যের মান নিয়ে অসন্তুষ্টের পাশাপাশি পণ্য সরবরাহের দীর্ঘসূত্রিতা নিয়েও অভিযোগ অংশগ্রহণকারী ব্যবসায়ীদের। 30% উপরে আপনার মাল নষ্ট আছে। নিলাম খুব স্লো, আর ইনভেন্টরি একটা মালের ইনভেন্টরি 3-4 বার হয়েছে। নিলামে ওঠা দরের 20% জমা দিয়ে পণ্য সরবরাহের প্রক্রিয়া শুরু করতে হয় সর্বোচ্চ দর হাঁকানো বিডারকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। রাশিয়া সফরের দ্বিতীয় দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতার আলোচনায় উঠে আসে স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে একমত প্রকাশ করেন তারা। এদিকে ভারত রাশিয়ার সখ্যতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বেজায় চটেছে ইউক্রেনও।
পশ্চিমাদের চোখ রাঙানোর মধ্যেই মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিক বৈঠকে উপস্থিত ছিলেন দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ভারত রাশিয়ার কৌশলগত সম্পর্ক জোরদার, বাণিজ্য, খাদ্য নিরাপত্তা, কৃষি, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় মস্কো নয়াদিল্লির মধ্যে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করা হয়। আলোচনায় আসে ইউক্রেন যুদ্ধ, সমসাময়িক নানা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ও। ইউক্রেন ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী। এর আগে সফরের দ্বিতীয় দিনে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেন মোদী। ওই মঞ্চে তিনি বলেন, ভারত রাশিয়ার একে অপরের প্রতি বিশ্বাস এবং আস্থাই বন্ধুত্বকে মজবুত করেছে। এ সময় দেশটিতে 2টি ভারতীয় কনসুলেট চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদী। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার রাশিয়া সফর করছেন ভারতীয় প্রধানমন্ত্রী। 2 দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছাতেই রাজস্বিক অভ্যর্থনা দেয়া হয় মোদীকে। পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে এক রাজকীয় নৈশভোজে অংশ নেন তিনি। এ সময় ভারতীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন পুতিন। এদিকে নরেন্দ্র মোদীর রাশিয়া সফর পশ্চিমাদের কাছে ব্যাপক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ সফর ঘিরে বেজায় চটেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।